Assalamu alaikum warahmatullah. Dear viewers, hope all of you are very well. আলহামদুলিল্লাহ। এর আগে আমি স্যালাইনের প্রকারভেদ অর্থাৎ স্যালাইনের কনসেন্ট্রেশনের উপর ভিত্তি করে প্রকারভেদ আলোচনা করছি 3 প্রকার। তো আমি বলেছিলাম আমি দ্বিতীয় একটা ভিডিওতে স্যালাইনের ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন স্যালাইন আমাদের শরীরে ইনফিউজ করা হয় এবং কোন কোন স্যালাইন কি কি কারণে আমাদের শরীরে আমরা প্রয়োগ করি বা ইনফিউজ করি। তো আজকে আমি আমার একটা শীটের মাধ্যমে, যে শীটটা আমি নিজে তৈরি করেছি এবং এই শীটটা আপনারা চাইলে পিন কমেন্ট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ওখানে লিংক দেওয়া থাকবে। এবং এটাও জেনে রাখি যে আমার বিভিন্ন প্রকার ভিডিওতে এরকম পিন কমেন্টে শীটের লিংক দেওয়া থাকে, শীটগুলো আপনারা ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন এবং কাজে লাগাতে পারবেন। তো আজকেও আমি একটা শীট তৈরি করেছি ইনফিউশন গুলার প্রকারভেদ করে। চলুন তাহলে সরাসরি সেই শীটটা নিয়ে আলোচনা করা যাক। ডিয়ার ভিউয়ার্স, এবারে চলুন ইনফিউশন সম্পর্কে একটু ব্রিফ নলেজ নেওয়া যাক। তো প্রথমেই ইনফিউশন হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত যে ইনফিউশনটা সেটা হলো সোডিয়াম ক্লোরাইড, নর্মাল স্যালাইন হিসেবে আমরা জানি, যেটা 0.9%। তো এই নর্মাল স্যালাইনের অনেক ইউজেস রয়েছে। যেমন প্রথম ইউজেস আমি দিয়েছি প্রিভেন্টিং অ্যান্ড কারেক্টিং লো লেভেল অফ সোডিয়াম ইন দ্য বডি। তো আমাদের বডিতে সোডিয়ামের লেভেলের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো এই জিনিসটা লেভেল রাখার জন্য অনেক সময় আমাদের এই নর্মাল স্যালাইনটা নিতে হয়। এরপরে দ্বিতীয়ত একটা ভর্তি রোগীর জন্য সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সচরাচর, সেটা হলো অ্যাজ এ ডাইলুয়েন্টস ফর ইনফিউশন অফ ড্রাগ অ্যাডিটিভস অর আদার ড্রাগস অর মেডিকেশনস। তো অন্যান্য কিছু মেডিসিন রয়েছে যেগুলো পাউডার ফর্মে থাকে অথবা লিকুইড ফর্মে থাকে, যেটাই থাক না কেন, সেগুলো স্লোলি আমাদের শরীরে প্রবেশ করানোর জন্য আমাদের কিন্তু অনেক সময় নর্মাল স্যালাইনের মধ্যে মিক্স করে দেওয়া হয়। অন্যান্য মেডিসিন আমাদের শরীরে প্রবেশ করানোর ভেহিকল হিসেবেও কাজ করে। এছাড়াও অ্যাজ স্টেরাইল স্যালাইন সলিউশন টু ইরিগেট অর ক্লিনেস ওন্ডস বডি ক্যাভিটিস অ্যান্ড ইকুইপমেন্টস। আমাদের শরীরে অনেক সময় ইরিগেট করার জন্য বা ক্ষত পরিষ্কার করার জন্য, শরীরের বিভিন্ন ক্যাভিটি পরিষ্কার করার জন্য অথবা ইকুইপমেন্ট অনেক সময় পরিষ্কার করার জন্য কিন্তু নর্মাল স্যালাইন ইউজ করা হয়। এরপর আরও কিছু কাজে ব্যবহার করা হয়, যেমন অ্যাজ এ প্রাইমারি ফ্লুইডস ফর হেমোডায়ালিসিস প্রসিডিওর। হেমোডায়ালিসিস হলো ডায়ালিসিস প্রক্রিয়ার মধ্যে একটি প্রকার। এছাড়াও নাকের, কানের, চোখের বিভিন্ন প্রিপারেশন হিসেবে, অর্থাৎ নাক, কান, চোখের ড্রপ হিসেবেও অনেক সময় এই সোডিয়াম ক্লোরাইডটাকে ইউজ করা হয়। তখন সেটা ইনফিউশন থাকে না অবশ্য, তারপর আমি এটা এখানে দিয়ে দিছি। তো এখানে মোট যে কলামগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। প্রথমত আমি যে জেনেরিক নামটা সেটা দেওয়ার চেষ্টা করছি এবং কত কত এমএল এর হয়ে থাকে পরিমাণে এটাও দিয়ে রাখছি, প্যাকগুলা। তারপর কিছু ব্র্যান্ডের নাম দিয়ে রাখছি, বিভিন্ন কোম্পানি কী কী নামে চালায়, তারপরে ফাংশন দিয়ে রাখছি এবং সবশেষে যেগুলো কমন ডোজগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করছি, যদিও এগুলো ক্ষেত্রে ক্যালকুলেশন থাকে। তো দ্বিতীয়ত আমরা বেশি সময় একটাতে না দিয়ে একটু ব্রিফ আলোচনা করে যাই সব কিছুতে। তো হার্টম্যান সলিউশন, এটাও কিন্তু বহুল ব্যবহৃত একটি ইনফিউশন। তো হার্টম্যান সলিউশন এখানে আমি কী কী থাকে সেটা দিয়ে দিছি। তো ইউজগুলোতে আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। তো হার্টম্যান সলিউশন মূলত সবচেয়ে বেশি ইউজ হয় ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য বা ইলেকট্রোলাইট ইনক্রিজার আর রিফ্লিনিশার হিসেবে। তো ইনক্রিজার বলতে ইলেকট্রোলাইটের পরিমাণ বাড়ানো, আর রিফ্লিনিশার বলতে যে জিনিসটা পুনরায় আবার ইলেকট্রোলাইটের পরিমাণটা ঠিক করে, ব্যালেন্স করে, একই কথা আর কি। তো আমাদের শরীরে যখন ইলেকট্রোলাইট কমে যায়, ইলেকট্রোলাইটের কিন্তু অনেক অবদান রয়েছে আমাদের শরীরে। আমাদের শরীরের লিকুইড ভলিউম ব্যালেন্স রাখার জন্য এটা সবচেয়ে বেশি কাজে দেয়। এছাড়াও আমাদের মাসেল স্পাজম, শরীরের উইকনেস অনেক কিছু আসে যখন এই ইলেকট্রোলাইটের পরিমাণটা কমে যায়। তো তখন কিন্তু আমাদের এই হার্টম্যান সলিউশনটা আমরা ইনফিউশন হিসেবে আমাদের শরীরে নেই। তো এখানে আরও আছে টু ট্রিট হাইপোভোলেমিয়া। হাইপোভোলেমিয়া বলতে আমাদের রক্তের যে লিকুইড টোটাল পরিমাণটা এটা কমে যাওয়া। তো বিভিন্ন কারণে কমে যেতে পারে, সেটা সার্জারির কারণে কমে যেতে পারে, হেমোরেজের কারণে কমে যেতে পারে, অথবা ট্রমা আর এনি আদার রিজন কারণে কমে যেতে পারে। তো এইগুলোর সময় যখন হাইপোভোলেমিয়া হয় তখন আমরা হার্টম্যান স্যালাইনটা নেই। তো হার্টম্যান স্যালাইনের মতো আরও একটা সলিউশন রয়েছে যেটা হলো রিঙ্গার্স ল্যাকটেট নামে আমরা পাবো। তো এরপরে কলেরা স্যালাইন, এটাও কিন্তু অনেক বহুল ব্যবহৃত একটি ইনফিউশন। তো কলেরা স্যালাইন সচরাচর ডায়রিয়া, কলেরা হলেই রোগীদের দেওয়া হয় এবং অনেক সময় অতিরিক্ত বমি এবং কোনো কারণে শরীর থেকে ফ্লুইড অতিরিক্ত পরিমাণে লস হলেও কিন্তু কলেরা স্যালাইন দেওয়া হয়। যেমন ডায়রিয়া, কলেরা এগুলোর কারণেও কিন্তু শরীর থেকে লিকুইড কমে যায়, ফ্লুইড কমে যায়। তো ইলেকট্রোলাইট ব্যালেন্সের, এই কলেরা স্যালাইন কিন্তু ইলেকট্রোলাইট ব্যালেন্সের ক্ষেত্রেও সহায়তা করে। তো এরপরে আমরা ডিএ নিয়ে আলোচনা করব। ডিএ এটা মূলত ডেক্সট্রোজ। তো ডেক্সট্রোজটা 5%, 10% এবং কিছু কিছু ক্ষেত্রে 25%ও রোগীদের দেওয়া হয়। তো এটা কত কত এমএল সেটা দেওয়া আছে। আমরা কাজে চলে যাই। প্যারেন্ট্রাল নিউট্রিশন অ্যান্ড হাইড্রেশন, অর্থাৎ প্যারেন্ট্রাল কথাটা মানে হলো প্যারা এন্ট্রাল, মানে এন্ট্রাল বলতে আমরা মুখ দিয়ে যে জিনিসগুলো আমাদের শরীরে প্রবেশ করাই সেটা ইন্টারাল বলে, অর্থাৎ আলটিমেটলি যেটা ইন্টেস্টাইন হয়ে তারপর রক্তে যাবে। বাট প্যারেন্ট্রাল মানে হলো আমরা সরাসরি আমাদের শরীরে যে ফ্লুইড রয়েছে, রক্ত রয়েছে, সেই রক্তের মধ্যে দিয়ে দেওয়াটা হলো প্যারেন্ট্রাল রুট বলি আমরা। তো প্যারেন্ট্রাল নিউট্রিশন অর্থাৎ আমরা সরাসরি কোনো নিউট্রিশন যদি আমাদের রক্তে দিয়ে দিই, যে জিনিসটা খাবারের মাধ্যমে গেলে অনেকগুলো স্টেপ অতিক্রম করে যায়, তো সরাসরি রক্তের মধ্যে দেওয়াটাই হলো নিউট্রিশন, দেওয়াটাই হলো প্যারেন্ট্রাল নিউট্রিশন অ্যান্ড হাইড্রেশন। তো একই কথা।
তো এটা হাইড্রেশন কথাটা এখানে ব্র্যাকেটে একটা কথা লেখা আছে অ্যাজ ইটস হাইপারটনিক, যেহেতু হাইপারটনিক এই ডেক্সট্রোজটা, কারণ 5% 10% এগুলোর পার্সেন্টেজ অনেক বেশি, যেটা নর্মালি আমাদের শরীরের যে ফ্লুইড থাকে সেটার ঘনত্ব থাকে 0.9%, তাহলে এটা অবশ্যই হাইপারটনিক ডিএটা। সেক্ষেত্রে এ কিন্তু আমাদের শরীর থেকে ফ্লুইড কোনোভাবে নিয়ে এসে ফ্লুইডের পরিমাণ বাড়াই দেয়, এটার ঘনত্ব বেশি থাকার কারণে। ঘনত্বটা সবসময় ব্যালেন্স হওয়ার চেষ্টা করে অসমোসিস প্রক্রিয়ায়, যেটা আমি এর আগের ভিডিওতে আলোচনা করছি। তো হাইড্রেশনের ক্ষেত্রেও আমরা এই হাইপারটনিক সলিউশন হিসেবে ডিএটা দিয়ে থাকি আমাদের শরীরে। তো এছাড়াও হাইপোগ্লাইসেমিয়া, যখন আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যায় তখন আমাদের এটা দিতে হয়। গ্লুকোজই কিন্তু আমাদের শক্তির প্রধান উৎস। এরপর হলো হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া মানে আমাদের রক্তে পটাশিয়ামের লেভেল বেড়ে গেলে সেটাকে হাইপারক্যালেমিয়া বলা হয়। তো এই পটাশিয়ামের ব্যালেন্স হওয়াটাও আমাদের জন্য অতি জরুরি, যেটা গ্লুকোজ, ইনসুলিন এগুলো সঠিকভাবে আমাদের সেলে ইনপুট হওয়ার জন্য। টু রিডিউস সেরিব্রাল ইডিমা, সেরিব্রো স্পাইনাল প্রেশার। ইডিমা বলতে ফুলে যাওয়া বোঝায়, পানি জমা হয়ে। সেরিব্রাল ইডিমা বা সেরিব্রো স্পাইনাল প্রেশার এগুলো কমানোর জন্য আমাদের এই হাইপারটনিক সলিউশনটা আমাদের শরীরে প্রবেশ করানো হয়, যাতে এই ইনফিউশনটা পানিটা ওইখান থেকে নিয়ে আসতে পারে ঘনত্বটা কমানোর জন্য। তো সামটাইমস অ্যাজ স্লো ভেহিকল টু অ্যাডমিনিস্টার সাম আইভি ড্রাগস, অনেক সময় অন্যান্য ড্রাগও এটার সাথে দেওয়া হয়, এটাকে ভেহিকল হিসেবে ইউজ করা হয়। তো এখানে ডোজটাতে একটা কথা লেখা আছে, নট কজিং গ্লাইকোসুরিয়া রেট। গ্লাইকোসুরিয়া বলতে একটা মানুষের এর পরে আর গ্লুকোজ সহ্য করার কোনো উপায় থাকে না এর বেশি গ্লুকোজ শরীরে প্রবেশ করালে। তো এই রেটটা হলো 0.5 গ্রাম পার কেজি পার আওয়ার, এর বেশি কখনোই দেওয়া যাবে না আমাদের শরীরে। তো অলসো অ্যাভেলেবেল উইথ হার্টম্যান সলিউশন, অর্থাৎ আরও কিছু সলিউশন রয়েছে আমাদের হার্টম্যান প্লাস ডেক্সট্রোজ অথবা ডেক্সট্রোজ প্লাস হার্টম্যান, যেটা বলি না কেন এই হিসেবে। তো 5 নম্বরে আমরা যেটা জানবো সেটা হলো ডিএনএস। এটাও বহুল ব্যবহৃত একটি ইনফিউশন। তো এর মধ্যে কি আছে, এর আগে ডিএ কথাটা দ্বারা আমরা ডেক্সট্রোজ অ্যালন এটা অনেক সময় জানি, বা যতটুকু জানি আমি, অর্থাৎ ডিএ বলতে বুঝবো আমরা শুধু ডেক্সট্রোজ, আর ডিএনএস বলতে বুঝবো আমরা ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন অথবা ডেক্সট্রোজ নর্মাল স্যালাইন। তো এটার ব্র্যান্ড নেমগুলো দিয়ে দিছি আমি, এবং কত কত হয় সেটাও দিয়ে দিছি। তো নিচে আমরা পার্সেন্টেজটা যখন কম সোডিয়াম ক্লোরাইডের এরকম কিছু স্যালাইন পাওয়া যায়, যেমন 0.45% NaCl সোডিয়াম ক্লোরাইড, এটা মিনি বা জুনিয়র হিসেবে বাজারে পাওয়া যায়। আরও কম, যেটা একদম বেবিদের ক্ষেত্রে দেওয়া হয়, সেটা হলো 0.225%। তো এগুলো আমাদের অ্যাভেলেবেল রয়েছে। এখন ফাংশনে যদি আসি, অ্যাজ এ নিউট্রিয়েন্ট ইন এ সুইটেবল মিডিয়াম অফ সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ ডেক্সট্রোজটাই একটা সুইটেবল মিডিয়াম হিসেবে সোডিয়াম ক্লোরাইডের সাথে দিয়ে দেওয়া আমাদের শরীরে। ফর দ্য পেশেন্ট আনএবল টু টেক ফুড ওরালি, ওই সকল পেশেন্টের জন্য যারা মুখে খাবার খাইতে পারবে না, অ্যান্ড নিড বোথ অফ দ্য ফাংশন ডিএ অ্যান্ড নর্মাল স্যালাইন, এবং ডিএ এবং নর্মাল স্যালাইন দুইটাই যাদের প্রয়োজন তাদেরকে একসাথে দেওয়ার জন্য এটা একটা উত্তম ইনফিউশন। তো তাহলে এটা ডোজেরও অনেক হিসাব নিকাশ রয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না। এরপর আমরা বাকিগুলো একটু তাড়াতাড়ি বলে যাই। হাইড্রোক্সিথাইল স্টার্স প্লাস সোডিয়াম ক্লোরাইড, এই সলিউশনটা প্লাজমা সল হিসেবে আমাদের বাজারে পাওয়া যায়। তো এটাও অ্যাজ আইসোটনিক ইলেকট্রোলাইট সলিউশন, অর্থাৎ এই সলিউশনটা আমরা আইসোটনিক ইলেকট্রোলাইট সলিউশন হিসেবে বলতে পারি। আইসোটনিক কেন, এখানে নর্মাল স্যালাইন রয়েছে 0.9%, অ্যান্ড প্লাজমা ভলিউম সাবস্টিটিউট, অর্থাৎ এটা আমাদের প্লাজমা ভলিউম যদি আমাদের শরীরে কমে যায় তখন প্লাজমা ভলিউমের সাবস্টিটিউট হিসেবে আমরা শরীরে প্রবেশ করাতে পারি, করে প্লাজমা ভলিউমটা আমরা লেভেল করতে পারি। তো এরপরে বলছে ওয়ার্কস অ্যাগেইনস্ট হাইপোভলিমিক শক, আমাদের শরীরে যে ভলিউমটা, ফ্লুইডের যে ভলিউমটা, এই ভলিউমটা যদি কমে যায় কখনো অতিরিক্ত পরিমাণে, যার ফলে একটা শক হয়, তো এই শক হলে আমরা এই ইনফিউশনটা আমাদের শরীরে দিতে পারি। অলসো ইউজড ইন হেমোরেজিক অর ট্রমাটিক শক অ্যান্ড বার্নস, আমাদের শরীর পুড়ে গেলে অথবা রক্তক্ষরণ কোনো কারণে হলে আমাদের রক্তের পরিমাণ অনেকটা কমে যায়, ভলিউম কমে যায়, তখন কিন্তু আমরা এই ইনফিউশনটা আমাদের শরীরে প্রবেশ করাই। তো 7 নম্বরে আমরা যেটা জানবো, প্রোলিফ, নিউট্রিলিফ, প্রোটিনেক্স, এগুলো বিভিন্ন কোম্পানির দেয়া বিভিন্ন নাম। তো এই ইনফিউশনটাও আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে। এটা সোর্স অফ অ্যামাইনো অ্যাসিডস ফর প্রোটিন সিনথেসিস, আমাদের শরীরের গঠনে মূলত প্রোটিন রয়েছে, বা এটা আমরা অনেকেই জানি যে আমাদের শরীরের মূল গঠনই হলো প্রোটিন। আমাদের শরীরের শক্তির উৎস হলো কার্বোহাইড্রেট এবং ফ্যাট, এবং প্রোটিনের যে গঠন সেটা হলো অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের বেসিক গঠনটাই হলো অ্যামাইনো অ্যাসিড। আমাদের শরীরে যখন প্রোটিন সিনথেসিস প্রয়োজন হবে, প্রোটিন সিনথেসিসের মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন রিকভারি হয় বা গ্রোথ হয়। তো এই প্রোটিন সিনথেসিসের জন্য যে অ্যামাইনো অ্যাসিড, সেটা একটা ভালো সোর্স হলো এই ইনফিউশনটা। ইউজ ইন ফাস্টার রিকভারি ইন সার্জারি, বার্ন অ্যান্ড ক্যান্সার। তো অনেক সময় বিভিন্ন অপারেশন হলে, বড় অপারেশন হলে, শরীর পুড়ে গেলে বা ক্যান্সার হলে আমরা তাড়াতাড়ি রিকভারি হওয়ার জন্য, যাতে প্রোটিন সিনথেসিসটা একটু ফাস্টার হয়, সেক্ষেত্রে আমরা এই ইনফিউশনটা দিয়ে থাকি। এর জন্য অবশ্য অনেক হিসাব নিকাশ করেই ডোজ মেনটেন করতে হয়। এছাড়াও এটাতে অ্যামাইনো অ্যাসিড প্লাস গ্লুকোজ প্লাস ইলেকট্রোলাইট, আমি যেটা নিয়ে আলোচনা করলাম সেটা অ্যামাইনো অ্যাসিড প্লাস ডিসঅরবিটল প্লাস ইলেকট্রোলাইট, বাট সাথে গ্লুকোজ ডিসঅরবিটলের জায়গায় গ্লুকোজ অ্যাড হয়েও কিছু সলিউশন রয়েছে, আমরা অবশ্যই পাবো। তো 8 নম্বরে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো মাল্টিভিটামিন প্লাস ডেক্সট্রোজ। তো এটা প্রোভাইডেন ডিএক্স নামে আমরা বাজারে পেয়ে থাকি। তো ইউজড ইন ভিটামিন ডেফিসিয়েন্সি, আমাদের শরীরে ভিটামিনের অভাব হলে এটা আমরা দিতে পারি। ইন সিচুয়েশন ইনক্লুড সার্জারি
এক্সটেন্সিভ বার্নস, অর্থাৎ কোনো অপারেশন কিংবা বেশি পুড়ে গেলে, ফ্র্যাকচার ও ট্রমা, সিভিয়ার ইনফেকশন ডিজিজ অ্যান্ড কোমাটোস স্ট্রেস। তো আমাদের অনেক সময় অনেকে কোমায় চলে যায় কিংবা বেশি সিভিয়ার ইনফেকশন হয়ে যায়, অনেক বেশি পুড়ে গেলে, এগুলো হলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিনের দরকার পড়ে এবং খাদ্য হিসেবে যখন আমরা খাইতে পারি না তখন ডেক্সট্রোজ প্রয়োজন পড়ে। ঠিক তখন আমাদের ভালো একটা সাপোর্ট হিসেবে এই ইনফিউশনটা কিন্তু আমাদের অনেক সময় প্রয়োগ করা হয়। এটার ইউজুয়াল ডোজ হলো 11 বছরের উপরে সাধারণত একটা করে ভাইল দিন প্রতি। তো এর সাথে একটা কথা এখানে অ্যাড করা আছে, অলসো অ্যাভেলেবেল অনলি মাল্টিভিটামিন, অর্থাৎ শুধু মাল্টিভিটামিন হিসেবেও ইনফিউশন আছে অ্যাভেলেবেল, সেটা বলা হয়েছে এখানে। সোডিয়াম বাইকার্বনেট, এটা অন্যান্য ডোজেস ফর্মেও আমরা পেয়ে থাকি, বাট ইনজেকশন হিসেবে সোডিয়ামটাই পাওয়া যায়। তো এটা ম্যানেজমেন্ট অফ অ্যাসিডোসিস ইন কার্ডিয়াক অ্যারেস্ট, এটা সম্পর্কে অবশ্যই আমাদের একটু ধারণা আছে। তো আমাদের করোনারি আর্টারি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে আমাদের হার্টের যে মাসেলগুলো রয়েছে সেগুলোতে শ্বসন প্রক্রিয়াটা ঠিকমতো হয় না, যার ফলে এক্সট্রাভাবে অনেক সময় ল্যাকটিক অ্যাসিড, এই ধরনের অ্যাসিড তৈরি হয়। তো এই অ্যাসিডটাকে দমন করার জন্য, অ্যাসিডোসিস কে ম্যানেজ করার জন্য আমরা অনেক সময় এই সোডিয়াম বাইকার্বনেটটা দিয়ে থাকি। আমরা জানি যে অ্যাসিডকে ম্যানেজ করার জন্য অবশ্যই অ্যালকালাইন জাতীয় কোনো কিছু দিতে হয়। তো যাই হোক, এরপরে বলছি অ্যালকালাইজিং অফ ইউরিনে অ্যাসিডোসিস বেশি হলে অ্যালকালাইজিং করার জন্য এটা দেওয়া হয়। ম্যানেজমেন্ট অফ সাম মেটাবলিক অ্যাসিডোসিস, আর অন্যান্য মেটাবলিজমের ক্ষেত্রে যদি অ্যাসিডোসিস হয় সেক্ষেত্রে আমরা এই সোডিয়াম বাইকার্বনেটটা দিয়ে থাকি। সার্কুলেটরি ইনসাফিসিয়েন্সি ফ্রম ডিহাইড্রেশনে যদি কখনো আমাদের ব্লাড সার্কুলেশনে কোনো ইনসাফিসিয়েন্সি তৈরি হয় তখন কিন্তু আমরা এই সোডিয়াম বাইকার্বনেটটা দিতে পারি। তো এটার ডোজেরও ক্যালকুলেশন প্রয়োজন রয়েছে। এরপরে আমরা 10 নম্বরে যেটা জানবো, ভিটামিন বি কমপ্লেক্স প্লাস ভিটামিন সি, এটাকে মাল্টিভিটামিন হিসেবেও অনেক সময় আমরা ওষুধের গায়ে লেখা দেখতে পাবো, বাট এখানে মূলত ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ ভিটামিন বি এর যে ভ্যারিয়েন্ট রয়েছে সেগুলো, তার সাথে ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড। তো এটা বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়। তো এখানে বলা হয়েছে ফর দ্য এনপিও পেশেন্টস, অর্থাৎ যাদের মুখ দিয়ে খাওয়ানো যাবে না এরকম পেশেন্টের যে ডেইলি ভিটামিন সি এবং ভিটামিন বি এর যে প্রয়োজনীয়তা রয়েছে, এই প্রয়োজনীয়তাটা পূরণ করার জন্যই মূলত এই ইনফিউশনটা আমরা রোগী প্রয়োগ করে থাকি। এখানে ডোজও দেওয়া আছে। তো অলসো অ্যাভেলেবেল মাল্টিভিটামিন প্লাস নর্মাল স্যালাইন, অর্থাৎ এখানে যে মাল্টিভিটামিন শুধু আমরা আলোচনা করলাম, এর সাথে নর্মাল স্যালাইন অ্যাড করেও অনেক সময় ইনফিউশন হয়, যেটা নর্মাল স্যালাইনের চাহিদাটাও একসাথে পূরণ হয়ে যায় যেটার ফলে। তো এরপরে ফেরিক কার্বক্সিম্যালটোস, এটা এক ধরনের আয়রন বলতে পারি আমরা। তো এটা বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়। তো প্রাইমারিলি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হলেই এটা আমরা আমাদের ইনফিউজ করতে পারি শরীরে। পেশেন্টস হ্যাভিং ইনটলারেন্স টু ওরাল আয়রন, অনেক সময় মুখে আয়রন খেলে পেশেন্টের বিভিন্ন প্রকার প্রতিক্রিয়া কিংবা মুখে আয়রন খাইতে পারে না অনেকে, এরকম প্রবলেম থাকলে আমাদের সরাসরি আয়রনটা আমাদের রক্তে প্রবেশ করানোর জন্য একটা উত্তম মাধ্যম হলো এই ইনফিউশনটা। তো দেয়ার ইজ অলসো প্রিপারেশন নেমড আয়রন সুক্রোজ অর এলিমেন্টাল আয়রন। তো আয়রন সুক্রোজ অর এলিমেন্টাল আয়রন নামেও একটা আমাদের ইনফিউশন রয়েছে, যেটা বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, আমি এখানে ব্র্যাকেটে দিয়ে দিছি। এরপরে আমরা পাবো রিফাইন্ড সয়াবিন অয়েল পিউরিফাইড লেচিটিন গ্লিসারল। তো এই ইনফিউশনটা আমাদের শরীরে অনেক সময় আমরা প্রবেশ করে, এটা বিভিন্ন নামে পাওয়া যায়। তো এটা মূলত আমাদের শরীরে যদি কখনো ফ্যাটের প্রয়োজন হয়, অর্থাৎ সোর্স অফ ক্যালোরিজ অ্যান্ড এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস, আমাদের শরীরে ফ্যাট আমরা জানি যে জমানো যে শক্তি উৎপাদন হওয়ার জন্য যে উপাদানটা সেটা হলো ফ্যাট। তো এই ফ্যাটের প্রয়োজন পড়ে অনেক সময়। সচরাচর কার্বোহাইড্রেটের মাধ্যমে আমরা আমাদের শক্তি উৎপাদন প্রক্রিয়াটা আমাদের শরীরে চলে স্বাভাবিকভাবে। যদি কখনো কার্বোহাইড্রেট সাপ্লাই না আসে তখন কিন্তু আমাদের শরীর থেকে ফ্যাট খরচ হয়। তো আমরা যখন কোনো পেশেন্টের জন্য অনেক দিন খাবার বা পুষ্টি উপাদান আমাদের বঞ্চিত থাকে কোনো পেশেন্ট, প্রায় 1 সপ্তাহ বা 4-5 দিনের বেশি, তখন কিন্তু এই ইনফিউশনটা আমরা আমাদের শরীরে প্রবেশ করাই ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণের জন্য এবং ক্যালোরি উৎপন্ন হওয়ার জন্য। তো এটারও ক্যালকুলেশন রয়েছে, বাট এখানে একটা কথা লেখা আছে, নট মোর দেন 60%, ইট শুড কম্প্রাইজ নট মোর দেন 60% অফ পেশেন্টস টোটাল ক্যালোরিক ইনটেক। তো এখানে যেটা বলা আছে যে বাকি 40% অন্যান্য মাধ্যমে পূরণ হবে, বাট সেইটা অন্যান্য মাধ্যমটা 40%-এর বেশি হতে পারে, বাট এই ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা 60%-এর বেশি যেন ইনটেক না হয় ক্যালোরির জন্য, সেটাই বোঝানো হয়েছে এখানে। তো এরপরে আমরা ফ্রুক্টোজ নিয়ে আলোচনা করতে পারি। ফ্রুক্টোজ মূলত আরেক ধরনের কার্বোহাইড্রেট। আমরা এর আগে দিয়ে যখন আলোচনা করছি তখন সেটা ডেক্সট্রোজ ছিল। আমরা যে চিনিটা খাই সেটা সুক্রোজ। আমরা সচরাচর ডেইলি যেগুলো খাই ভাত রুটি, এগুলো থেকে সাধারণত আমরা পাই গ্লুকোজ। তো কার্বোহাইড্রেট এরকম বিভিন্ন প্রকার ক্লাসিফিকেশন রয়েছে, আমরা এটা অন্য কোথাও আলোচনা করব। তো এখানে ফ্রুক্টোজ 10% এটাও ইনফিউশন হিসেবে পাওয়া যায়। তো এখানে বলছে অ্যাজ এ কার্বোহাইড্রেট নিউট্রিয়েন্ট অ্যান্ড মেটাবলাইজড মোর র্যাপিডলি, অর্থাৎ এটা আরও দ্রুত মেটাবলাইজড হয় অন্যান্য কার্বোহাইড্রেটের থেকে দেন ডেক্সট্রোজ। এখানে উল্লেখ করাই আছে যে ডেক্সট্রোজের থেকে, যেটা আমি দিয়ে বললাম একটু আগে, উইদাউট রিকোয়ারিং ইনসুলিন, কোনো প্রকার ইনসুলিন ছাড়াই এটা মেটাবলাইজড হতে পারে। তো ডায়াবেটিস পেশেন্টের জন্য এটা একটা উপযুক্ত ইনফিউশন। তো আমরা যে কার্বোহাইড্রেটটা খাই সেটা শরীরে ইউজ হওয়াটাই হলো সবচেয়ে বড় কথা। ডায়াবেটিস পেশেন্টরা সেটা ইউজ করতে পারে না পর্যাপ্ত ইনসুলিনের অভাবে। তো এই ফ্রুক্টোজটার ক্ষেত্রে ইনসুলিন লাগতেছে না ইউজ হওয়ার জন্য, সরাসরি ইনসুলিন ছাড়াও এটা ইউজ হতে পারে, মেটাবলাইজড হতে পারে। এই জন্য এই ফ্রুক্টোজটা ডায়াবেটিস পেশেন্টদের জন্য আর কি উপযুক্ত।
উপযুক্ত। তো এরপর আমরা পাবো ম্যানিটল। তো ম্যানিটল এটা এক ধরনের অসমোটিক ডাইউরেটিক্স। তো অসমোটিক ডাইউরেটিক্স টু প্রিজার্ভ রেনাল ফাংশন। আমাদের রেনাল ফাংশনটা সঠিকভাবে কার্যকর হতে গেলে আমাদের এখানে যে অসমোসিস প্রক্রিয়া ঘটে স্বাভাবিকভাবে, তো এই অসমোসিস প্রক্রিয়া ঘটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে ফ্লুইড প্রয়োজন হয়। তো এই উপযুক্ত ফ্লুইড প্রয়োজন হয়, তো তার জন্য এই উপযুক্ত ফ্লুইড হিসেবে এই ম্যানিটলটা অনেক ভালো কাজ করে। অর্থাৎ রেনাল ফাংশনটা সঠিকভাবে পরিচালনা করার জন্য যদি কোনো জটিলতা তৈরি হয়, তখন আমরা এই ম্যানিটলটা আমাদের শরীরে ইনফিউজ করতে পারি। এটাও অনেক ক্যালকুলেশন রয়েছে। এরপরে আমি কিছু আলোচনা অ্যাড করছি, যেমন গ্লাইসিন অ্যান্ড আদার সল্ট সলিউশন, এগুলো ইরিগেশনের জন্য ব্যবহার করা হয়, এটা সাধারণত ইনফিউশন না। এরপরে হিউম্যান ইমিউনোগ্লোবুলিন জি, এটাও ইমিউনো ডেফিসিয়েন্সির ক্ষেত্রে অনেক পেশেন্টকে দেওয়া হয়। এরপরে হিউম্যান অ্যালবুমিন, এটাও ব্যবহার হয়। এগুলো ছাড়াও আরও কিছু ব্লাড ক্লোটিং আর অ্যান্টিকোয়াগুলেন্টস, রক্ত জমাট বাঁধার জন্য কিংবা রক্ত জমাট বাঁধার বিপরীতে কাজ করার জন্য বিভিন্ন প্রকার ইনজেকশন অথবা ইনফিউশন আমাদের শরীরে প্রবেশ করে। এরপরে আরও রয়েছে বিভিন্ন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল অথবা অ্যানালজেসিক ব্যথা নাশক, এগুলো আমরা ইনফিউশন হিসেবে আমাদের শরীরে প্রবেশ করাই। তো এগুলোর ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ, সবগুলোর ক্ষেত্রেই ডক্টরের পরামর্শ লাগবে এবং ভালো একটা নলেজ লাগবে। এগুলোর ক্ষেত্রে একটু বেশি সিনসিয়ার হতে হবে আমাদের। তো এই হলো আমার আজকের ইনফিউশন সম্পর্কে আলোচনা। আপনারা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সেটা নিয়ে এইভাবে শীট তৈরি করে বিশ্লেষণ করার। তো এখানে কার কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ কমেন্ট সেকশনে। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।